আজকাল কঙ্কনটা আমার সমস্ত প্ল্যান বানচাল করে দিচ্ছি। তাই মাঝে মাঝে ইচ্ছে হয় ওর বোন ময়নার মতো ওকে আমি। না না মিস্টার লারি, এ কাজ করলে আপনি মহা ভুল করবেন। এ কি অ্যাডভোকেট স্বর্গ গাঙ্গুলি, আপনি এসে গেছেন? আসবো না, আজ ল পাস করে 2 বছর বাড়িতে বসে আছি। বৌদির রিকোয়েস্টে আপনি প্রথম আমার হাতে কেস তুলে নিয়েছেন। এক্স্যাক্টলি, কিন্তু কেসের মেরিটটা কেমন বুঝলেন বলুন তো? ওই কঙ্কনকে যদি আমি একবারে দুনিয়া থেকে সরিয়ে দিই তাহলে কি আমার পৈতৃক সম্পত্তি আমার হাতে আসবে না? না, বাট হয় আপনার বাবার এই উইলের জন্য। আপনার বাবা স্বেচ্ছায় সহজে উইল করে গেছেন যে কনকনের জীবন দশায় আপনি শুধু ভরণ পোষণ পাবেন। দৈবাৎ যদি কোনো কারণবশতে কনকন বাবুর মৃত্যু হয় তাহলে আপনার বাবার সমস্ত সম্পত্তি সরকার চিরদিনের মতন বাধাত্ম করে নেবে। আর দাঁড়িয়ে কথা বললে তোমাকে আমি গুলি করে। আমার কি দোষ স্যার? উইল লেটার আমি করিনি, করেছেন আপনার বাবা। এই উইলে পোস্ট অবধাতি লিখে গেছেন যে আপনার চরিত্রহীনতার জন্য বা অসংযত আচরণের জন্য ওই মাত্র ভাই কনকনকে তিনি। নো নো নো, এই অন্যায় অবিচার আমি কিছুতেই মানব না। কঙ্কনকে আমি কি করবেন স্যার? না না, কিছুই করব না, বরং আপনার এই গুড অ্যাডভাইসের জন্য এই নে ফি হিসাবে 50,000 টাকা আপনার কাছে রাখুন। এ কি, এই সামান্য কাজের জন্য 50,000 টাকা ফি? না না, সামান্য কাজ হবে কেন? তবে হ্যাঁ, যদি পারেন আপনার বৌদির জন্য ওই টাকা দিয়ে মডার্ন কোনো একটা ড্রেস। নিশ্চয়ই কিনে যাবো স্যার, নিশ্চয়ই কিনে যাবো। বৌদির জন্যই তো আজ আমি জীবন প্রতিষ্ঠা পেয়েছি। গত 2 বছর ধরে মায়ের লাঞ্ছনা কাঞ্জনা আর বাবার উপদেশ শুনে শুনে প্রাণ অষ্টাগত হয়ে গেছে। এবার আমি তাদের সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে বলবো, আর আমি বেকার নই, আর আমি উপার্জনহীন নয়। আমার মা বাবা আমার জন্য যা করতে পারেনি সেই অসাধ্য সাধন করেছে আমার বৌদি। শহর থেকে আনা আমার দাদার বউ বিউটি। বোমা জুড়ে দিলাম। এবারে ওর ঘের দেয়া মডার্ন পোশাক পরে যেদিন বিউটি আগুন জ্বালিয়ে দেবে, ঠিক সেই দিন আমি গিয়ে হাজির হব সেই গাঙ্গুলি বাড়িতে। যাবো না, যাবো না। ওখানে গেলে ওই পিছাতে আমাকে চাবুক মারবে। আমি কিছুতেই যাবো না, কিছুতেই যাবো না। না, আমি কিছুতেই যাবো না, কিছুতেই না, কিছুতেই না। চলে এই বলছে। কেন কেন তোমরা আমাকে কানে আনলে? আর তো আমি খিদের জ্বালায় কাঁদি না, আর তো আমি জল জল বলে চিৎকার করে তোমাদের শান্তি ভঙ্গ করি না। আমি তো মোরা মানুষের মতো এই মাটির বিছানায় শুয়ে শুয়ে নীরবে শুধু কাঁদে। তুই কি করেছিস রমজান? কঙ্কনকে তুই এইভাবে চাবুক মেরেছিস? কি করবো বাবা, ওই যে কিছুতে এখানে আসতে রাজি রাখছিল না, তাই তো বাধ্য হয়ে ওকে আমি চাবুক মারতে মারতে এখানে নিয়ে এসেছি। তুই ভীষণ অন্যায় করেছিস রমজান। অন্যায়? হ্যাঁ অন্যায়। তুই কি জানিস না কঙ্কন আমার আপন ভাই? এ কি আজ হঠাৎ অন্য সুরে কোনো কথা বলছেন বস? এতদিন আমি অসুর ছিলাম, তাই তো আমার এই লক্ষণের মতো ভাইকে আমি এতদিন চিনতেই পারি। কঙ্কন, আমি বড় অন্যায় করেছি, তাই তোর দাদা হয়ে আমি তোর কাছে ক্ষমা চাইছি। তুই আমার সব অপরাধ ক্ষমা করে দে ভাই। হিংস্র হয় না আর দু চোখে আজ কুমিরের অশ্রু, শয়তানের মুখে আজ অমৃতের বাণী। আবার আমার জীবন নিয়ে আর তুমি কত রসিকতা করবে দাদা? আমি তো তোমাকে বহুবার বলেছি আর আজও বলছি, এই মূল্যহীন জীবনটার প্রতি আর আমার কোনো মোহ নেই।
তুমি আমার এই মূল্যহীন জীবনটা নিয়ে তুমি আমাকে মুক্তি দাও দাদা, মুক্তি দাও। কঙ্কন, না, তুই ওর কথা বলিস নি। তুই ছাড়া এই পৃথিবীতে আর আমার কি আছে রে? যদি একটা বোন ছিল, তাকে তো আমি এই নিজের হাতে দাদা এই জীবনের উপর আমার ভীষণ ঘৃণা ধরে গেছে রে। তাই তো তোর দাদা আর আমি ঈশ্বরকে ডেকে বলি, হে ঈশ্বর, আমি মহা পাপ করেছি, আমায় তুমি ক্ষমা করো না দয়াময়, আমায় তুমি ক্ষমা করো না। ঈশ্বরের বিচারে শাস্তি তুমি পাবেই দাদা। আমিও তো তাই চাই রে কঙ্কন, তোর হাতের শাস্তি হবে আমার উপযুক্ত সাজা। দাদা ঠিক যেভাবে আমি দু হাত দিয়ে এই ময়নার গলা চেপে ধরেছিলাম, সেইভাবে তুই তোর দোকানে হাত দিয়ে আমার গলাটা চেপে ধর। আমার এই ঘৃণিত জীবনটা একেবারে শেষ করে দিল ভাই। একেবারে শেষ করে দাও। সরে যা রমজান, সরে যা। আমাকে আমার পাপের প্রায়শ্চিত্ত করতে দে। অনুশোচনার অশ্রুতে তোমার মনের সব পাপ ধুয়ে গেছে দাদা। তুমি যে নিজের ভুল বুঝতে পেরেছো, এতেই আমার মনের দুঃখ সমস্ত ম্লান হয়ে গেছে, ম্লান হয়ে গেছে। শুনেছিস রমজান, শুনেছিস? যার হৃদয়ে দমন, সেই ভাইকে আমি কিনা। বস, তুই যা রমজান, এক্ষুনি গিয়ে বাবুর্চিকে বলবি, আজ থেকে আমার এবং কঙ্কনের খাবার যেন একই টেবিলে সাজানো হয়। ঠিক আছে বস। আর শোন, তুই এখনই গিয়ে রমজানের জন্য 4 জোড়া দামি প্যান্ট শার্ট অর্ডার দিয়ে আয়। আমি এক্ষুনি যাচ্ছি বস। আর একটা কথা, আজ থেকে কঙ্কন আমার পাশের রুমটাতেই থাকবে। ইয়েস বস, আমি এক্ষুনি সব ব্যবস্থা করছি। তোমার মনের এই পরিবর্তন আমাকে অবাক করে দিয়েছে দাদা, আমাকে অবাক করে দিয়েছে। কিন্তু কিন্তু তবু আমার মনে বড় ভয় হয়। এত সুখ, এত সুখ, এত সুখ আমার কপালে সইবে তো দাদা? আমি যখন রয়েছি, তোর আর কোনো চিন্তা নেই রে কঙ্কন। এবার থেকে তোর সমস্ত দায়িত্ব আমার। ও হ্যাঁ, একটা কথা বলতে তোকে আমি ভুলেই গিয়েছি। আমি স্থির করেছি তোর নামে একটা ওষুধের কারখানা বানাবো। ওষুধের কারখানা? হ্যাঁ, আজকাল ভেজাল ওষুধে মার্কেটে ছেয়ে গেছে, আর ওই সব ভেজাল ওষুধ খেয়ে প্রাণ হারাচ্ছে এই দেশের অসহায় জনগণ। তাই আমি স্থির করেছি আসল ওষুধ তৈরি করে জনগণকে অকাল মৃত্যুর হাত থেকে রক্ষা করবো। সেটা তো খুব ভালো কথা দাদা, কিন্তু ওষুধের কারখানাটা আমার নামে না হয়ে তোমার নামে করলেই তো পারো। না, এ মানে এত বড় কারখানা করার মতো টাকা আমি কোথায় পাবো বল? তাই ভাবছি তোর নামের সম্পত্তি বিক্রি করে। না দাদা, আমার সম্পত্তি আমি বিক্রি করব না। সব ব্যবস্থা আমি পাকা করে রেখেছি। এই যে এই উইলটাতে একটা সই করে দে তো, তারপর যা করার আমি করে নেব। এই যে এইখানটাতে একটা ছোট্ট করে সই করে দে তো। না দাদা, আমার পক্ষে সম্পত্তি বিক্রি করা সম্ভব নয়। তুই বুঝছিস না কেন? 1 বছরের মধ্যে তোর সম্পত্তির দ্বিগুণ মূল্য তো তুই পেয়েই যাবি। লোভ মানুষকে অসৎ পথে নিয়ে যায় দাদা, আর তোমাদের এই লোভের জন্য দেশের অসংখ্য মহিলারা আজ ধর্ষিতা, লজ্জিতা, কলঙ্কিতা। আর বিচার চাইলে তাদের কপালে জুটে শুধু মোমবাতির মিছিল। তোমাদের এই লোভের জন্য এদেশের যুব সমাজকে অধঃপতনের পথে ঠেলে দিতে যারা আজ মোবাইল প্রস্তুত করেছে, তারা আজ কোটিপতি, কোটিপতি। আর এদেশের দুবেলা খেয়ে পরে বেঁচে থাকার জন্য যে চাষারা চাল আলু উৎপাদন করছে, তারা আজ ভিখারি, ভিখারি। আর যেটুকু আছে আমি তাই নিয়ে সন্তুষ্ট থাকতে চাই দাদা, আমি তাই নিয়ে সন্তুষ্ট থাকতে চাই। আর মানে তুই আমাকে অবিশ্বাস করছিস, তাই তো? আমায় ভুল বোঝো না দাদা, আমার পক্ষে সম্পত্তি বিক্রি করা সম্ভব নয়। দাদা কঙ্কন, আমি যখন স্থির করেছি তোর সম্পত্তি বিক্রি হবে, প্রয়োজনে জোর করে। ও তাই বুঝি এতক্ষণ ভালো মানুষে যে নকল কান্না খানছিলে। আমি জানতে চাই তুই দলিলে সই করবি কিনা। না,
বহুবার তুমি আমাকে মৃত্যু ভয় দেখিয়ে আমার সম্পত্তি আত্মসাৎ করতে চেয়েছিলে, কিন্তু আমি আগেও বলেছি আমি জীবিত থাকতে আমার সম্পত্তির একটা কানা করিয়ে তুমি স্পর্শ করতে পারবে না, পারবে না। পারবো না। ভেবেছিলাম তোকে আমি আরো কিছুদিন সুস্থ স্বাভাবিক ভাবে বাঁচতে দেব, কিন্তু না, তুই যখন নিজেই সুস্থ স্বাভাবিক ভাবে বাঁচতে চাস না, তখন আর আমার কি করার থাকতে পারে। রমজান, রমজান, ইনজেকশন। দোহাই দাদা, ওই বিষাক্ত ইনজেকশন তোমরা আর আমায় দিও না। ওই বিষাক্ত ইনজেকশনের তীব্র যন্ত্রণা আমি যার সহ্য করতে পারি না। পারবি কেমন করে? এই বিষাক্ত ওষুধটা মুহূর্তের মধ্যে ছুটে যায় তোর শরীরের সমস্ত শিরা উপশিরায়, তাই তো তোর সারা শরীর দাউ দাউ করে জ্বলতে থাকে। রমজান, রমজান তৈরি বস। ওই অ্যাডভোকেট বাবুকে এই বাড়িতে দেখার পর আমি আমার নাটক ঠিকই ধরে নিয়েছিলাম, আর এই জন্য নিয়েছিলাম এই পাগলাটা করে আমরা কৌশল চালে ধরা দেবে না, তাই তো আমি এই বিষাক্ত ইনজেকশন রেডি করেই রেখেছিলাম। এবার থেকে রোজ দুবেলা ওকে পয়জন ইনজেক্ট করবি। আজ থেকে ওর ঘরে এক কোটা খাবার, এক বিন্দু জলও যেন না পৌঁছে। দোহাই দোহাই দাদা, আমি তোমাকে হাত জোড়ে অনুরোধ করছি, ওরকম মানুষ তোমরা আমাকে মৃত্যু দাও, মৃত্যু দাও, তোমার দুটি পায়ে পড়ে, তোমার দুটি পায়ে পড়ে। রমজান, ইনজেকশন। বিষধর সাপ আমার সারা শরীরে সবল মারছে, যাকে যাকে কাকড়া বিচার তোর যেন আমার সর্বাঙ্গটাকে ধীরে ধীরে কাটছে। যন্ত্রণা, বাঁচাও, কে আছো আমার রক্ষা করো, বাঁচাও, পাগলাটা বেহুশ হয়ে গেছে বস। ওকে ওই অবস্থায় তুলে নিয়ে গিয়ে ওর রুমে পৌঁছে দে। ভালো করে নজর রাখবে যেন পাগলাটা বাইরে আসতে না পারে। ওকে বস। ওহ, আর আমি ভেবে পাচ্ছি না কেমন করে ওই রাস্কেলটার হাত থেকে সম্পত্তি লিখে নেওয়া যায়। তবে কি পাগলাটার কাছে আমাকে হেরে যেতে হবে? ও নেভার, আই ক্যান্ট ফেল এভরি টাইম। ওই রাস্কেলটাকে আমি साथ साथ আছে अपना दिल प्यारी चापा। ওয়েল ডান, ওয়েল ডান, ওয়েল ডান মাই বয়। বাহ বাহ, সত্যি ওয়ান্ডারফুল চয়েস তোমার। তোমার নাম তাহলে চাপা? হ্যাঁ স্যার। তুমি চাকরি করতে এসেছো তাই না? ভেরি সুইট, ভেরি সুইট। কি মিষ্টি নাম তোমার, তার চেয়েও বেশি মিষ্টি তোমার নরম ঠোঁট দুটো। আমি তুমি চাকরি করতে এসেছো তাই না? মানে দেব, আমার কামনা ড্রয়িং রুমে হবে তোমার পার্মানেন্ট সার্ভিস। জয়মনের মধু ঢেলে আমার মনের ক্ষুধা মেটানো হবে তোমার আসল ডিউটি। এই তুমি আবার কোথায় নিয়ে এলে চুন্নাবু? চাকরির লোক দেখিয়ে তুমি আবার बहुत रोना दिल प्यारी, ये है बहुत माल मसला तुम्हार। এই মাল মশলা দিয়ে বসকে যদি খরচ করতে পারো, দেখবে রুপিয়া भी রোজগার হবে আর এনজয় भी করতে পারবে। আমি পারতো মাস্টার মেয়ে, ইজ্জত বিক্রি করে টাকা রোজগার করার মতো শিক্ষা আমরা পাইনি। তুমি যেহেতু নিজ তা আমার জানা ছিল না, আমি চললাম। চাকরি করতে এসে ইন্টারভিউটা না দিয়েই চলে যাবে।
বাইরে আসতে পারে না। তার মানে এটা হলো আমার লালসার খাঁচা, আর তুমি হলে সেই খাঁচায় আটকে পড়া একটা ছোট্ট ইঁদুর। যতই লাফালাফি ঝাপাঝাপি করো না কেন, তোমার আর নিস্তার নেই। তাহলে এখন ইন্টারভিউটা খতম খেলে ফেলো। জাপারানির সুইট ফিগার দেখে আমি বুঝে নিয়েছিলাম ও একাংশে পাস করবে। যা কোকোটা, এই নাও তোমার কাজের অ্যাডভান্স 10,000 টাকা। ধন্যবাদ। যাও, নজর রেখো কেউ যেন আমাদের ডিস্টার্ব না করে। ধন্যবাদ। আমার একা ফেলে যেও না চুন্না বাবু। করছো সুন্দরী, হাঁপিয়ে উঠলে ইন্টারভিউটা দেবে কেমন করে? এসো এসো। খবরদার আমার দিকে এগিয়ে আসবেন না বলে দিচ্ছি, নইলে আমি চিৎকার করে লোক ডাকবো। তোমার চিৎকারে শুধু এই পরিবেশেই দূষিত হবে সুন্দরী, কিন্তু আমার কিচ্ছু হবে না। ছেড়ে দে, আমায় ছেড়ে দে। আজ আমি দেব তোমার লজ্জাহরণের ইন্টারভিউ। এই ঘরের চতুর্দিকে বসে আছে ভিডিও পাওয়ারফুল ক্যামেরা। সেই ক্যামেরার সামনে তোমায় আমি উলঙ্গ করে সারা শরীরে মাপ দেব। তোমার এই উত্তেজনা চুপকে আর করবো যৌবনের টাকা। ওই দেশের কাপুরুষ জনগণ, তোমরা কি সবাই বধির হয়ে গেছো? এই অসহায় নারীর কাতর আর তো নাকি তোমাদের কানে পৌঁছেছে না। এই অবলা নারীর বেদনা তোমার কি স্পর্শ করবে না? এই দেশের যুব সমাজ কি মরে গেছে? দিক দিক শত দিক তোমাদের পুরুষ জীবন। এই দেশে সত্যিকারের পুরুষের বড়ই অভাব সুন্দরী। যদিও আমার মতন দু চারজন সত্যিকারের পুরুষ আছে, তাদের আবার পুরুষত্ব প্রমাণ দেওয়ার সময় কোথায়? তবে আমি দেব, তোমার নারীত্ব বলি দিয়ে আমি দেব আমার পুরুষত্বের আসল পরিচয়। এই দুষ্টু, একদম কাছে আসবে না বলছি। আসবো তো, আমার দেওয়া ড্রেসটা তোমার বডিতে কত সুন্দর ম্যাচ করছে, আমি তোমার সামনে থেকেই দেখব। এই একদম একদম তুমি আমার কাছে আসবে না। আমি জানতাম তুমি আমার কোনো বাধাই মানবে না। তুমি যে আমার কোনো বাধাই মানবে না সেটাও আমি আগে থেকেই জানতাম। তুমি আর কত কাছে আসতে পারবে কৌশিক? ঠিক তুমি যত কাছে চাইবে। কৌশিক, আমার কৌশিক। এত কাছ থেকে তোমায় কখনো দেখিনি, কি দারুণ লাগছে তোমায় বৌদি। এই রে, আবার বৌদি বলছো কেন? কি বলবো, তবে ডার্লিং। অসভ্য কোথাকার। মেয়েদের মুখে এই অসভ্য কথাটা শুনতে ছেলেদের ভীষণ ভালো লাগে, কিন্তু কারণ কারণ ওই অসভ্য শব্দটা দিয়ে মেয়েরা ছেলেদের অসভ্যতা করার পারমিশন করে দেয়। তুমি না, তুমি ভারী দুষ্টু। আর তুমি ভীষণ ভীষণ মিষ্টি। এই ছাড়ো, ছাড়বে তো? আমার কিন্তু ভীষণ লজ্জা করছে। ওগো লজ্জাবতী, তোমার লজ্জার পাপড়ি দিয়ে ঢাকা এই ঘুমন্ত মনটাকে এবার একটু একটু করে জাগিয়ে তুলো, আর আমি তোমার প্রেমের মধুকর হয়ে তোমার মনের গভীরে বাঁধিব ভালোবাসার বাসা। আর আমি পারছি না কৌশিক, আমি তোমার মধ্যে হারিয়ে যেতে চাই। তোমার প্রেমের জোয়ারে তুমি আমার ভাসিয়ে নিয়ে যাও কৌশিক,
আমার কৌশিক। বিউটি মাই ডার্লিং, মাই সুইট হার্ট, ও মাই গড, ও বেসেছি ভালো শুধু তোমাকে, আজও ভালোবাসি তোমাকে, বাসবো ভালো চিরদিন, শুধু তোমাকে, শুধু তোমাকে, শুধু তোমাকে। বেসেছি ভালো শুধু তোমাকে, আজও ভালোবাসি তোমাকে, বাসবো ভালো চিরদিন, তোমাকে, শুধু তোমাকে। তুমি যে আমার আশা, বেসেছি ভালো তোমাকে, আজও ভালোবাসি তোমাকে, বাসবো ভালো চিরদিন, তোমাকে, বৌদি কি অর্ঘ? কি হলো বিউটি, এমন করে চমকে উঠলে কেন? অর্ঘকে আসল কারণটা বুঝিয়ে বলো। বুঝাবার আর কিছু নেই রাঙা বাবু, আমার যা বুঝবার তা আমি বুঝে গেছি। দাদা, দাদা, কি হয়েছে রে অর্ঘ, তুই এমন ভাবে ডাকছিস কেন? কিছু নেই অর্ঘ, দুবো বাবু, কিছুই নেই। আপনার এই উকিল ভাইটি রজ্জুকে সর্বভং করছে। এ কি আপনি? আমি আমি বিউটির মাস্তো দাদা। আমার নাস্তা বলছো কেন? আমার তো নিজের দাদা নেই, ইনফ্যাক্ট আমার নিজের দাদার থেকেও আপন। আপন দাদার থেকে বেশি আপন হলে তুমি ওনাকে নাম ধরে ডাকছে কেন বিউটি? এটা এটাই তো আধুনিক সমাজের কালচার দাদা। হ্যাঁ, আধুনিক সমাজ, যে সমাজের ছোট বোন নিজের দাদাকে উপযুক্ত সম্মান দিয়ে কথা বলতে পারে না, সে সমাজের কথা শুনতে আমার লজ্জা করে। আপনার এই রক্ষণশীলতা দেখে আমারই বড় লজ্জা করছে দুবো বাবু। হোয়াট ডু মিন? আই ওয়ান্ট টু মিন দ্যাট বিউটি ভুল করেছে। মহানগরী কলকাতায় ডজন ডজন মানি মিউনরা বিউটির পেছনে পাগলের মতো ছুটতো। তাদের সবার প্রেম ভালোবাসাকে তুচ্ছ করে বিউটি যে আপনার মতো একটা শেয়ার রাজার ঘর করতে এসেছে, তার কোনো এক্সপ্রেশন বিউটি দিতে পারবে না। কেমন করে পারবো দাদা? এর ব্যাপারে সকলেই চায় আমি পায়ে আলতা সিঁদুর পরে শাখা পরে আদ্যিকালের বাদ্যি পরে সে যে ঘরের কোণে বসে থাকি। নো নো, দ্যাট ইম্পসিবল। এই জন্যই তো অর্ঘের হাত দিয়ে এই মডার্ন কাস্টিউমটা আমি পাঠিয়েছিলাম। আর অর্ঘ, তোমার ফিস হিসাবে এই নাও আরো 50,000 টাকা। আরো 50,000 টাকা? শুধু 50,000 টাকা নয়, তোমার চেম্বার করার জন্য হাইকোর্ট পাড়ায় ঘর পর্যন্ত ভাড়া নিয়েছি। অর্ঘকে এভাবে লোভ দেখিয়ে কাজটা আপনি মোটে ঠিক করলেন না কৌশিক বাবু। কে ঠিক কে ভুল তার বিচারক আপনি নন ধ্রুব বাবু। টাইম ইজ দ্য বেস্ট জাজ। সময় সবচেয়ে বড় বিচারক। সময় আসুক, তখন বুঝবেন কে ঠিক, আপনি না আমি। না না না,
এ বিচার বেবিচার আমি কিছুতেই মানবো না। হিন্দু শাস্ত্রের মধ্যে যখন বিউটিকে আমি বিয়ে করেছি তখন বিউটি হবে আমার ভাইদের মায়ের মতো। আমিও তো ওই একই কথা বলি দাদা। কি বলিস বল ভাই? আশা নিরসার তুলে আমাকে না তুলিয়ে তুই সত্যি সত্যি বল ভাই, তোর বৌদিকে তুই কি কথা বলিস? বৌদি, তুমি আমার মায়ের মতো। তোমার দু চোখে দেখতে পাই আমি মাতৃস্নেহের ছায়া। মুখে যেন ফুটে আছে মমতাময় মধুর হাসি। আমি মাতৃস্নেহের কাঙাল বৌদি, আমাকে তুমি তোমার চরণে ঠাঁই দাও বৌদি। দিলাম ভাই, তাই দিলাম। বৌদি তো মায়ের সমান। সেট আপ! এই নোংরা নাটক তোমরা বন্ধ করো। বাস্তব থেকেই তো নাটকের সৃষ্টি দাদা। বাস্তবে আমার এই বৌদির কোনো গুণের তুলনাই হয় না। এ আমার মাতৃ সমান বৌদি অভার স্নেহ মহত ভালোবাসা আমি জীবনেও ভুলতে পারবো না দাদা, জীবনেও ভুলতে পারবো না। দেখলে দেখলে তো পাগল ছেলেটার কাণ্ডটা দেখলে? হ্যাঁ দেখলাম, আর শুধু দেখলামই নয় শুনলামও। এবার তাহলে কিছু বলি। বলো, কি বলবে? তোমার এই মহাময়ী রূপের মাঝে অর্ঘ্যটার মায়ের রূপ দেখতে পেলে কেমন করে? আজকাল কি মায়েদের রূপ বদলে গেল নাকি? এই জানো ফ্রেন্ডস হলে না একটা দারুণ ইংলিশ ছবি এসে, চলো না আমরা দুজনে গিয়ে পাশাপাশি বসে রোমান্স ফিল করি। রোমান? হ্যাঁ, এই দেখো না, এই অর্ঘ্য এই ড্রেসটা এনে আমাকে বলল, বৌদি তোমাকে এই ড্রেসটা পরতেই হবে। এই বলো না এই ড্রেসটা পরে আমাকে কেমন লাগবে? দারুণ, ঠিক যেন তার কাকে ময়ূর সাজার মতো। কি বললে তুমি? তোমার মধ্যে লজ্জা বলে কি কিছু নেই বিউটি? বাঙালি বাড়ির বউ হয়ে নির্লজ্জের মতো পোশাক পরে ঘুরে বেড়াতে তোমার লুচিতে একটু বাঁধছে না? না, বাঁধছে না। আমার রুচিটা তোমার মতন ওল্ড কালচারের সিলেবাসে জন্ম হয়নি যে আমার এই রুচি বোধে এটা বাঁধবে। আমি শিক্ষিতা, তাই আধুনিকা, তাই এই যুগের সাথে তাল মিলিয়ে আমার যা খুশি আমি তাই করবো। তা তুমি পারবে না। তোমার এই বিকৃত নিজের খিদে মেটাতে আমাদের বংশের মান সম্মান তুমি ধুলোয় মেশাতে পারো না। তোমার মনে রাখা উচিত তুমি এক বাঙালি বড়ুর গৃহবধূ, আর তার চেয়ে বেশি বড় পরিচয় তুমি আমার স্ত্রী। এই অসভ্যের মতো স্ত্রী বলো না তো, তুমি আমাকে এখন থেকে মিসেস বলে ডাকবে। ও আমি তো তখন ভুলে গিয়েছিলাম ম্যাডাম যে আমি শহর থেকে বউ এনেছি। কি মিসেস কে তুমি ম্যাডাম বলছো? মিসেসের চেয়ে ম্যাডাম শব্দটা আরো বেশি মডার্ন নয় কি বিউটি? আচ্ছা, কেন কেন আমায় তুমি বুঝতে চাও না বলো তো? বিয়ের পর একটা দিনও তুমি আমার দিকে ভালো করে দেখোনি। একবার ভালো করে আমার দিকে দেখো, একবার আমাকে অনুভব করার চেষ্টা করো, দেখবে আমার হৃদয় জমিয়ে রেখেছি তোমার জন্য এক মতো মিষ্টি ভালোবাসা। তোমার হৃদয় তো ধু ধু মরুভূমি, এতে ভালোবাসা নেই, আছে শুধু বেভিচারের বাসা। তুমি একটা অন্ধ। এই জানো, ওই ফ্যান্ডাস হলে একটা দারুণ হিন্দি ফিল্ম এসছে, চলো না আমরা দুজনে বসে পাশাপাশি রোমান্স ফিল করি। রোমান? হ্যাঁ, গার্ডেনে বা কোনো পার্কে গিয়ে তারার আকাশে তারা দিয়ে সাজাবো। তারপরে যখন আকাশে একটু একটু করে চাঁদ উঠবে, তখন তোমার মনের সমস্ত লজ্জা অস্ত যাবে, আর তখন বইবে আকাশের উপরে চাঁদের জোয়ার। তখন তোমার শরীরে বইবে বিকৃতি কামনার জোয়ার। আর সেই জোয়ারে গা ভাসিয়ে আমি বলবো, पूछो जरा पूछो मुझे क्या हुआ है, कैसे बेकरारी है ये, कैसा नशा है, तुमसे दिल लगाने की सजा है, राजा दी तुमसे दिल लगाने की सजा है, पूछो जरा पूछो मुझे क्या हुआ है, कैसे बेकरारी है, कैसा नशा है, तुमसे दिल लगाने की सजा है, राजा जी तुमसे दिल लगाने की सजा है।
पूछो मुझे क्या हुआ है, कैसे बेकरारी है ये कैसा नशा है, तुमसे दिल लगाने की सजा है, अय्या तुमसे दिल लगाने की सजा है, राजा जी तुमसे दिल लगाने की सजा है। সাথী তুমি আমার জীবনে, সাথী তুমি আমার মরণে, সাথী তুমি আমার জীবনে, সাথী তুমি আমার মরণে, সাথী তুমি আমার জীবনে, সাথী তুমি আমার মরণে। রাখবো তোমায় দুটি চোখের তারাতে, দেব না কখনো তোমায় হারাতে, রাখবো তোমায় দুটি চোখের তারাতে, দেব না কখনো তোমায় হারাতে, সাথীর তুমি আমার জীবনে, সাথী তুমি আমার মরণে, সাথী তুমি আমার জীবনে, সাথী তুমি আমার মরণে। বাবু, বাবু। এই চলো লোকের মেয়ে, গান করার জায়গা পাচ্ছিস না? আমি আমার স্বামীর সাথে গান করছি বলে দেখে তোর তোর গান করতে লজ্জা করছে না? আমার আমার ভুল হয়ে গেছে, আমার মহা ভুল হয়ে গেছে। তোমাকে তোমার স্বামীর সঙ্গে প্রেম করতে দেখে আমারও আমার স্বামীর কথা মনে পড়ে গেল, তাই তো নিজের মনের অজান্তে আমার কণ্ঠ থেকে বেরিয়ে এসছে আমার স্বামীর সবচেয়ে বড় পছন্দের সেই গানটি। আর আমার ভুল হবে না বৌঠান, আর কখনো এমন হবে না। আমার স্বামীর সঙ্গে প্রেম করতে দেখে ওর স্বামীর কথা মনে পড়ে গেছে। ওর স্বামী যেন আমার স্বামীর মতো দেখতে। বিউটি, বৌমা আছো? বৌমা, আমার সন্ধ্যের ওষুধটা। এ কি বৌমা, তুমি এ কেমন পোশাক পরেছো? বাড়ির বউ হয়ে তুমি? বারুর বউ বলে সবসময় শাড়ি পরে ঘোমটা দিয়ে থাকতে হবে, তার কি মানে আছে? আছে বৌমা, আছে। আর সে মানে বোঝার মতো শিক্ষা বোধ হয় এখনো তুমি অর্জন করতে পারোনি। আপনার কাছে এই ওর ভরা স্বামী শিক্ষা ভিক্ষা আমি কখনোই চাই না। চলো ধ্রুব, শোয়ের টাইম হয়ে গেছে। কি এই ভর সন্ধেবেলায় তুমি সিনেমা দেখতে যাবে? কেন? বাড়ির বউ বলে কি সীমা দেখা অন্যায়? না, অন্যায় নয়। বাবা তো তোমাদের সিলেবাস সম্বন্ধে বিশেষ কিছু জানে না, তবে তোমাদের সিলেবাস অনুযায়ী বিশেষ করে তোমাদের মতো আধুনিকা বউদের চমৎকার কিছু ব্যাখ্যা বলি। কি ব্যাখ্যা? এ যুগের আদর্শ কুলবধূ তাদেরই বলে যারা স্বামীকে ডেঙ্গিয়ে টেম্পোরারি স্বামীকে নিয়ে পার্মানেন্ট প্রেমের আসরে, আর যারা বিবাহিত হয়েও অসভ্যতার সঙ্গে পাল্লা দিয়ে কুমারিত সাজার বিকৃত বাসনায় শরীরের জলস বাড়াতে চায়, আর যারা স্বামীর ঘর সংসার ত্যাগ করে বয়ফ্রেন্ডের হাত ধরে নাইট শোতে দেখতে যায় কুৎসিত জঘন্য ইংলিশ ব্লু ফিল্ম। শোনো, তোমার লেকচার শুনে হাততালি দেবার মতো সময় আমার নেই। তোমার যদি ইচ্ছা হয় আমার সঙ্গে চলো, না হলে আমি অর্ঘ্যকে নিয়ে চললাম। কোনো প্রতিবাদ না করে তুই হাসছিস ধ্রুব? প্রতিবাদের ভাষা যে আজ আমার বোমা হয়ে গেছে বাবা। ফুলের মালা ভেবে তাকে আপনার আমার গলায় পরিয়ে দিয়েছিলেন,
সেই মালা আজ কাটার মালা হয়ে আমার শরীরটাকে ক্ষত বিক্ষত করে দিচ্ছে বাবা। তাই তো তাকে আমি আজ ছেড়েও ফেলতে পারছি না, আর ধরেও রাখতে পারছি না বাবা, ধরেও রাখতে পারছি না। এর জন্য আমি দায়ী রে। আমি তোর জীবনটাকে শেষ করে দিয়েছি। আমাকে তুই অভিশাপ দে ধ্রুব, প্রাণ ভরে অভিশাপ দে, প্রাণ ভরে অভিশাপ দে। না বাবা না, ও কথা আপনি বলবেন না। আমার ভাগ্যে যা লেখা ছিল তাই ঘটেছে, জানি না ভবিষ্যতে আরো কত কিছু ঘটবে। তা ঘটার আগে ঈশ্বর যেন আমায় মৃত্যু দেন, ঈশ্বর বাবা ওসব কথা বলবেন না বাবা, ও কথা আপনি বলবেন না। মনে মনে আমি অনেক স্বপ্ন দেখেছিলাম রে। আমার ধ্রুবর বিয়ে দিয়ে এ বাড়িতে আমি লক্ষ্মী প্রতিমার মতো বউ আনবো, আর সেই লক্ষ্মী মায়ের আগমনে আমার সংসার হাসি আনন্দে ভরে উঠবে। রোজ সন্ধ্যায় মা আমার তুলসী তলায় জ্বালাবে মঙ্গল দ্বীপ, সারা বাড়ি মধুর শঙ্খধ্বনিতে ভরে উঠবে। ঠাকুর ঘরে বসে মা আমার সুর তুলে পড়বে বাবা। লক্ষ্মীর পাঁচালী। এসো এসো লক্ষ্মী মাতা, এসো এ সংসারে, যোগ্য পচাল দিয়ে পুজিব তোমারে। মঙ্গল ঘাট সাজাইব অশ্রু সখা দিয়ে, আলপনা একে দেব তোমার লাগিয়া। কে কে এমন মধুর সুরে লক্ষ্মীর পাঁচালে পড়ছে? এসো এসো লক্ষ্মী মাতা, এসো এ সংসারে। বকুল হ্যাঁ, রোজ সন্ধ্যায় বকুল দিদি তুলসী তলায় সন্ধ্যা প্রদীপ জেলে এ সংসারে মঙ্গল কামনা করে। রোজ সন্ধ্যায় মিষ্টি সুরে লক্ষ্মীর পাঁচালি পড়ে। সংসারের মঙ্গল কামনায় বৌমার যা করা উচিত, একটা কাজের মেয়ে হয়ে বকুল কিনা তাই করছে। এক কর্তা বাবু, বকুল দিদি যখন মাথায় ঘোমটা দিয়ে ঠাকুর ঘরে বসে পুজো করে, তখন তাকে বৌদিমণি বলে ডাকতে আমার বড় ইচ্ছে করে কর্তা বাবু, আমার বড় ইচ্ছে করে। রামুদা, আমায় ক্ষমা করবো বড় দাদা বাবু, আমি হয়তো চাকর মানুষ, হয়তো কি বলতে কি বলে ফেলেছি। রামু, তবে আমার মনে হয় কর্তা বাবু, বকুল দিদি কোনো সাধারণ মেয়ে নয়, নিশ্চয়ই কোনো বড় বাড়ির বউ। এমন লক্ষ্মী বিধিমের মতো বউকে ছেড়ে ওর নিষ্ঠুর স্বামীটা। আহ রামুদা, তুমি চুপ করো, চুপ করো। কেন চুপ করবে? আজ আমি বকুলকে জিজ্ঞেস করব, কোথায় ওর শ্বশুর বাড়ি, কেনই বা ওর স্বামী ওকে। বাবা, বকুল, বাবা প্রসাদ নিন বাবা। পুজোর প্রসাদ? হ্যাঁ বাবা, আজ লক্ষ্মী পূজা, তাই আমি সারাদিন উপোস করে সন্ধ্যেবেলা মা লক্ষ্মীর পুজো দিয়েছি। তুমি মা লক্ষ্মীর পূজা করেছ? কেন বাবা, চাকরানি বলে কি আমাকে পুজো করতে নেই? কেন তুমি নিজেকে চাকরানি বলে ভাবছো বকুল? তুমি তো এই সংসারেরই একজন। প্রসাদ নিন বাবা। প্রসাদ দাও বকুল। রামুদা, তুমিও প্রসাদ নাও। দাও বকুল দিদি। ধ্রুবকে প্রসাদ দিলে না বকুল? এই দিচ্ছে বাবা, প্রসাদ নাও বাবু। দাও। আমাকে মা লক্ষ্মীর প্রসাদ দাও বকুল। বৌমা লক্ষ্মীর মতো এই সংসারে যে অমঙ্গল করেছি, তুমি লক্ষ্মীর আরাধনা করে তার কিছুটা প্রাপ্ত করো। যাই নিন মা। আজ তোমাকে আমি কয়েকটা কথা জিজ্ঞেস করব বকুল, আশা করি তার যথাযথ উত্তর তুমি দেবে। কি কথা বাবা? কতদিন আগে তোমার বিয়ে হয়েছে? আমার বিয়ে সে অনেক দিন আগে বাবা। তোমার শ্বশুর বাড়ি কোথায় বকুল? শ্বশুর বাড়ি আমি ঠিক বলতে পারবো না মা। বলতে পারবে না? না মানে আমার অনেক ছোটবেলায় বিয়ে হয়েছে তো, তাই আমার শ্বশুর বাড়িটা যে কোথায় আমার ঠিক মনে নেই। তোমার শ্বশুর শাশুড়ি নেই বোধ হয়? আছেন, আমার শ্বশুর শাশুড়ি দেওর সবাই আছেন বাবা। তোমার স্বামীর নাম কি? বাঙালি বাড়ির বউ আমি, আমার কি স্বামীর নাম মুখে আনতে আছে মা? আচ্ছা বকুল, তোমার তো গুণের কোনো তুলনাই হয় না, তবে তোমার স্বামী তোমাকে কেন ছেড়ে দিয়ে গেল? আমি বলতে পারবো না মা,
আমি কিছুতেই বলতে পারবো না। নিশ্চয়ই তোমার স্বামী একটা লম্পট চরিত্র। বাবা, এমন সতী সাধ্যী স্ত্রীকে ছেড়ে কেউ কখনো পালাতে পারে? বাবা, তোমার শ্বশুর শাশুড়ি বোধহয় মানুষ নন, দানব। বাবা, এমন লক্ষ্মী প্রতিমার মতো বৌমাকে ফেলে। বাবা, কর্তাবউ তো ঠিক কথাই বলেছেন। শুধু কর্তাবউ কেন, আমিও যদি বকুল দিদির স্বামীকে খুঁজে পাই তাহলে তার গলায় গামছা দিয়ে টেনে এনে আমি বকুল দিদির পায়ে ধরে ক্ষমা চাওয়াবো। হে রামুদা, দুহাই রামুদা, আমার সামনে আমার স্বামীকে আর তোমরা অপমান করো না। স্বামী আমার কাছে আমার দেবতা। দেবতা নয় বকুল দিদি, দেবতা নয়, সে একটা দানব। যে স্বামী তার স্ত্রীর ব্যথা বোঝে না, তেমন স্বামী থাকার চেয়ে না থাকাই ভালো বকুল দিদি, না থাকাই ভালো। রামুদা, রামুদা, তুমি এবার যাও বকুল। লক্ষ্মী পূজা করে সারাদিন তোমার কিছু খাওয়া হয়নি। যাচ্ছে মা। বাবা, আপনি আসুন, আমি আপনার জন্য দুধ গরম করে রাখছি। আমার জন্য আর তুমি কত কষ্ট করবে বকুল? অক্লান্ত সেবা দিয়ে আমাকে তুমি বাঁচিয়ে রেখেছো। নিজে না খেয়ে তুমি ঠিক সময় মতো আমাকে খাইয়েছো। কটা সংসারের কজন বৌমা তাদের শ্বশুর শাশুড়ির প্রতি এই কর্তব্য করতে পারে তুমি বলতে পারো বকুল? অথচ তুমি চাকরানি হয়েও। বাবা, তাই তো মাঝে মাঝে আমার বলতে বড্ড ইচ্ছে করে বকুল, তুমি যদি আমার বৌমা হতে, বাবা, আমারও বোধহয় আরো 10 বছর বেড়ে যেত বকুল। আমারও বোধহয় আরো 10 বছর বেড়ে যেত। বাবা, বাবা, মানুষটার মনে বড় ক্ষোভ বকুল। শুধু তোমার দিকে তাকিয়ে সব ব্যথা ভুলে আছি। আমি তোমাকে অনুরোধ করছি বকুল, কখনো যেন ওই মানুষটাকে ছেড়ে তুমি চলে যেও না বকুল। তুমি এ বাড়ি ছেড়ে চলে যেও। আপনার কথা রাখার আমি আপ্রাণ চেষ্টা করবো মা। দাঁড়াও বকুল। কিছু বলবে? হ্যাঁ, পতিব্রতা সতী সাধ্যী স্ত্রী তুমি, তাই তো তোমার এই পাষণ্ড স্বামীর সামান্য অপমান তুমি সহ্য করতে পারো না। কিন্তু তার বুক ফোড়া হাহাকার তুমি কেমন করে সহ্য করছো বকুল? আমি যাই। আমার চমৎকার, চমৎকার বকুল, চমৎকার তোমার অভিনয়। সবার সামনে স্বামীকে আসামি দাঁড় করে রেখে বিবেকের চাবুক মেরে তার শরীর তুমি জর্জরিত করে দিচ্ছ, আর সবার সামনে ভালো মানুষ সাজতে বলছো স্বামী আমার কাছে দেবতা। ওগো, দেবতাই যদি, তাহলে কেন তুমি আমাকে সবার সামনে দানব সাজিয়ে রেখেছো বকুল? ওগো দানব নয় গো, দানব নয়। তুমি তুমি আমার ইহকাল পরকালের দেবতা। কি লাভ বকুল? পুজোয় যদি নাই দেবে তাহলে হৃদয়ে আধার করছে দেবতা সেজে রেখে কি লাভ? আমি যে নিরুপায়। নিরুপায়? সম্পর্কের অধিকারে স্ত্রী তার স্বামীর কাছে আসবে, তাতেই সে নিরুপায়। যদি কোনোদিন অকাল মৃত্যু আমাকে টেনে নিয়ে যায়, সেদিন আমার দেয়া স্মৃতিতে সিঁদুর পরে নিরুপায় হয়ে সদমা সেজে তুমি বলতে পারবে তো আমার স্বামী জীবিত? ওগো, ওগো তুমি চুপ করো। বেশ, ওই দিনটার অপেক্ষায় তুমি থেকো। যেদিন আমি মৃত্যু যন্ত্রণা থেকে মুক্তি পাবো, সেদিন ওই সত্যি হবে রামুদার নির্মম উক্তি, যে স্বামী তার স্ত্রীর ব্যথা বুঝে না, সে স্বামী থাকার চেয়ে না থাকাই ভালো বকুল, না থাকাই ভালো। ওগো না, ওগো না, আমার কথা তুমি বলো না। তোমাকে আমি কখনো আমার জীবন থেকে আমি কোনোদিন হারিয়ে যেতে দেব না। তুমি আমার ইহকাল পরকালের দেবতা, আর আমি তোমার এমন এক সঙ্গী, তোমার প্রিয়তম স্ত্রী। বকুল, আজ যখন তুমি সব দ্বিধা হইকে পেছনে ফেলে আমার কাছে ধরা দিয়েছো, তখন তোমার সমস্ত দায়িত্ব আমার। এবার এসো বকুল, আজ থেকে শুরু করি আমরা এক নতুন জীবন। যদি ভুলে বুঝে চলে যত খুশি ব্যথা সে ব্যথা নিরা
বাচ্চা আমাকে প্রমোশন দিয়ে চাপার থেকে মিস চম্পাকলি বানিয়েছে। তাই তো মাত্র 10 দিনের চাকরিতে এখন আমি ইনকাম করেছি মাত্র 10,000 টাকা। কি আমি তো হাসছি, তবে তবে আমার চোখে জল আসছে কেন? তবে কি অন্তর লুকিয়ে থাকা এই চাপাটা কেঁদে উঠছে? এই হারামজাদি চাপা, একদম কাঁদবি না বলছি। এখন আমি রাতচরা বাবুদের রাতের মক্ষী রানী মিস চম্পাকলি। এসব বাবুদের বাজারে মুঠো মুঠো যৌবন বিক্রি করা এবার কাজ। কে হাসছে? স্টপ! I say stop your laughing, otherwise I will shoot you. কেন গো নাগর, এত খেপে গেলে কেন? কে? বিউটি? কি বলছো কেন? আমি তো তোমার চাপা। চাপা? বাহ, বিউটিফুল মাই ডার্লিং। কি নাইস লাগছে তোমার। যেন মনে হচ্ছে আমার চোখের সামনে দাঁড়িয়ে আছে অজন্তা ইউলার গুহা চিত্রের একটা জীবন্ত মডেল। অজন্তা মডেল নয় বস, আমি যৌবনের মডেল হয়ে এমনি করে আপনার পরি সেবা করতে চাই। শ্যাম্পু করা চুল আমি উড়ে উড়ে যাই, চেংড়ারা দেখে সবাই করে হায় হায়। শ্যাম্পু করা চুল আমি উড়ে উড়ে যাই, চেংড়ারা দেখে সবাই করে হায় হায়। কি বলবো আমার রূপের কথা, কত ঘায়ের কত ভালো ব্যথা। কি বলবো আমার রূপের কথা, কত ঘায়ের কত ভালো ব্যথা। না না রে এরা বেজার জিবি না।
ও কি বলে যে আমি তোমার সম্বোধন করব এই মুহূর্তে আমি কিছুই ভাবতে পারছি না ডার্লিং, কিন্তু এটুকু বলতে পারি তোমার মতো বিউটি কুইনকে কাছে পেয়ে আমি বিউটিকে পর্যন্ত ভুলে গিয়েছি। বিউটিকে আমার হার্ট কুইন বিউটি তো আমার জীবনের কামনা বাসনা। বিউটি যদি তোমার জীবনের কামনা বাসনা হয় তাহলে আমাকে নিয়ে ছিনিমিনি খেললে কেন? এনেছি তোমাকে একটা নতুন কাজের দায়িত্ব দেব বলে। নতুন কাজ? ইয়েস, ওই পাগলা কঙ্কনকে তোমার ভালোবাসার জালে জড়িয়ে যৌবনের লোভ দেখিয়ে বসে আনতে হবে। ওই পাগলা কঙ্কন যখন তোমার নকল প্রেমে হাবু ডুবু খাবে তখন কৌশলে এই উইলটাতে একটা সই করে নেবে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? এই নাও। নিজের ভাইকে আপনি এভাবে ঠকাবেন বস? সেটা সৎ মায়ের ছেলে কখনো নিজের ভাই হতে পারে না। শোন চম্পাকলি, এই কাজটা করতে পারলে তোমাকে আমি 5,000 টাকা বস্তির দেব। আর যদি না পারি? তাহলে ভাববো এই চম্পাকলির রূপের জলুস আর যৌবনের জোয়ার সব পুড়িয়ে গেছে। পুরুষের হৃদয় জয় করার মতো আর নারী শক্তি এই চম্পাকলির মধ্যে নেই। আচ্ছা মিস্টার লেহারি, ইচ্ছা করলে চম্পাকলি তারাবণী তোমাদের মতো লোভী পুরুষদের যখন ইচ্ছা তখন পুড়িয়ে মারতে পারে। তোমার মতো চরিত্রহীন লম্পটে তার যৌবনের মধু পান করিয়ে পর করে দিতে পারে। তার এই প্রমাণ দিতে এই পাগল কঙ্কনকে আমি বাঁচাও বাঁচাও, কে আছো আমায় রক্ষা করো, বাঁচাও বাঁচাও, ওই ইচ্ছাধারকটা আমার দিকে তেড়ে আসছে, হাতে হাতে ওর বিষ পোড়া চিনি, ওই বিষ জোর করে আমার শরীরে ঢুকিয়ে আর অসহ্য যন্ত্রণায় আমি, না না আমায় রক্ষা করো, আমায় বাঁচাও, আমায় বাঁচাও। এ পাগলা, তুই পালাবি কোথায়? আয় এদিকে আয় বলছি। না আমি কিছুতেই যাবো না। কি বললি? তোমার এই বিষ তুমি আর আমার শরীরে ভরে দিও না। আর আমি কখনো চিৎকার করে কাঁদবো না। আমি ঘুমিয়ে পড়ছি, আমি ঘুমাবে কি রে পাগলা? বসে রকমে আমি তোর ঘুম কেড়ে নেব। আর এই বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে তোকে আমি তারা রমজান এ কি করছেন ম্যাম সাহেব? বসে রকম মতো কাজ না হলে যে বস আমাকে। তোমার কোনো ভয় নেই, এখন তো ওর দায়িত্ব শুধু আমার। কিন্তু ম্যাম সাহেব কোনো কিন্তু নয় রমজান, যে কাজ তুমি এতদিন সিদ্ধি পারোনি সে কাজ আমি হাসিল করবো আমার ভালোবাসা দিয়ে। ভালোবাসা দিয়ে? হ্যাঁ, ভালোবাসা দিয়ে। এই পাসার পুরিতে থেকে তোমার হৃদয়টা পাসার হয়ে গেছে রমজান, তাই তো মানুষের দুঃখ বেদনা তার পাসার ভেদ করে তোমার হৃদয়ে প্রবেশ করতে পারছে না। এর জন্য আল্লাহকে জানে আমার লাখো লাখো সেলাম ম্যাম সাহেব। আল্লাহর দোয়া দিলটা আমার পাথর না হলে আমি অন্যের দিলে চাকু চালাবো কেমন করে? অন্যের সুখ হাসি আনন্দ কেড়ে নিয়ে এই বক্সিসের টাকা দুয়াতে ভরে আমার এই পাথর দিলটাকে খুশি করবো কেমন করে? রমজান, এটাই তো রমজানের ডিউটি ম্যাম সাহেব, এটাই তো রমজানের ডিউটি। এই রমজানের জন্য যখন কোনো আপনি দুদিকে পানি ধরে তখন খুশির আনন্দে রমজানের দু চোখ চক চক করে ওঠে। যখন কোনো আদমি এই রমজানের হাতে চৌখে মরণ যন্ত্রণায় ছটপট ছটপট করতে থাকে তখন এই রমজানের পাথর দিলটা দিল খুলে অট্ট হাসি আসে ম্যাম সাহেব, দিল খুলে অট্ট হাসি আসে। রমজানটাও আজও মানুষ থেকেও মানুষ হয়ে গেছে, তাই তো ওই জীবনে স্নেহ মায়া মমতা কিছুই নেই।
ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা। আজ আজ আমার জীবনে শুধু মায়াময় মরীচিকা দূর থেকে শুধু আচ্ছানি দিয়ে ডাকে, কিন্তু কাছে গেলে কোথায় যেন মিলিয়ে যা। আমি তোমায় ভালোবাসা দেব, সেই সঙ্গে দেব ওদের সুখের সন্ধান। তুমি আমায় সুখের সন্ধান দেবে? দেব। ভালোবাসার মাঝে লুকিয়ে আছে এক রাস আনন্দ, প্রেমের মধ্যে মিশে আছে ও রাসে। হ্যালো, তুমি আমার বুকে ঝাঁপিয়ে পড়ো, আমি বুকে পৌঁছে দেব তোমার সেই স্বপ্নময় মধুর দেশে। কি তুমি আমার হাত ধরে কোথায় নিয়ে যাচ্ছ? পাশের ঘরে। পাশের ঘরে কেন? ওই পাশের ঘরেই তো, নির্জনে নির্বিলিতে আমি তোমাকে ঘুরে বেড়াই। কি বললে? তুমি আমার মুখে একটু কি তাকিয়ে দেখো, আমার মধুবরা উপন্ত যৌবন তোমার হাত ছাড়ি দিয়ে ডাকছে। কঙ্কন বাবু, আমার বুকের সমস্ত মধু তো শুধু তোমার, শুধু তোমার। কোথায় মধু? এই তো আমার বুকে। তোমার বুকে তো দেখতে পাচ্ছি এক রাস চাপা কান্না। আমার মুখের দিকে তাকাও। তোমার মুখে তো দেখছি আমার বোন ময়নারী বেদনার ছবি, আর তোমার দু চোখে আমার বোন ময়নারী করুণ দৃষ্টি। বন্ধ করো তোমার এই পাগলামি, সত্যতার নামা বলি দিয়ে তোমার চরিত্রকে কিছুতেই ঢেকে রাখতে পারবে না। আমার এই যৌবনের আগুন দিয়ে তোমায় শিরায় শিরায় আমি কামনার আগুন জ্বেলে দেব। এসো এসো বলছি। ঠিক ঠিক এমনি করে আমার বোন ময়নাও আমার বুকে ঝাঁপিয়ে পড়ে বলতো, দাদা দাদা তুই ছাড়া আর আমার কেউ নেই রে। তুই আমাকে ঠিক এমনি করে তোর বুকের মাঝে আগলে রেখে সারা জীবন ভালোবাসবি তো। তখন আমি তাকে ঠিক এমনি করে আমার বুকের মাঝে জড়িয়ে ধরে বলতাম, কেন কেন ভালোবাসবো না রে পাগলি, তোকে আমি সারা জীবন আমার বুকের মাঝে এমনি করে সারা জীবন ভালোবেসে যাব, ঠিক এমনি করে। কিন্তু পারিনি, আমার ময়নাকে আমি আমার বুকের মাঝে আগলে রাখতে পারিনি। ওরা ওরা জোর করে আমার ময়নাকে আমার মুখ থেকে কেড়ে নিয়ে গেছে। এই মেয়েটা, তুমি কি আমার ময়না হতে পারো না? তুমি চুপ করো। বলো না গো, বলো না, তুমি কি আমার ময়নার মতো আমার কপালে ফোঁটা দিয়ে বলতে পারো না, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা। তুই ছাড়া রে বোন কে আর দেবে, তুই ছাড়া রে বোন কে আর দেবে, জমের দুয়ারে কাটা। আমি জনম জনম যেন পেয়ে থাকি রে বোন সাধের ভাইফোঁটা। আমি জনম জনম যেন পেয়ে থাকি বোন সাধের ভাইফোঁটা। ওরে তুই ছাড়া রে বোন কে আর দেবে, তুই ছাড়া রে বোন কে আর দেবে, জমে দুয়ারে কাটা সাধে ভাইফোঁটা।
আধে ভাই ফোটা। তা হয় না, তোমার মতো দেবতার হৃদয়ে আমার মতো বারবরিতার স্তর হতে পারে না। কে কে বলে তুমি বারবনিতা? তুমি তো আমার স্নাতুর হৃদয়ের মাঝে সদ্য ফুটা পরাজিতা। আমি যে কলঙ্কিনী, জীবন চিরস্নিগ্ধ নির্মল মন্দাকিনী। দাদা আজ তো আমাদের বড় আনন্দের দিন। তুই তোর দাদা পেয়েছিস আর আমি ফিরে পেয়েছি আমার হারিয়ে যাওয়া ময়নাকে। দাদা ময়না, হ্যাঁ রে বোন, হ্যাঁ। সুলতান ওই কৌশিক লাইনি গোলা দিবে খুন করেছে। আমার সম্পত্তি গ্রাস করার জন্য ওই জানোয়ারটা দিন রাত আমার বিড়ি চাবুক মারে। চলো এক বিন্দু চলো, ওরা আমায় ইঞ্জেকশন দিয়ে আমায় পাগল বানিয়ে রাখতে চায়। হয়তো কোনোদিন ময়নার মতো আমাকে ওরা। না, আমি বেঁচে থাকতে ওই সৈটার কৌশিক লাহারি আর তোমার কোনো ক্ষতি করতে পারবে না। শোনো দাদা, এখন আমি ছাড়া আর কারো হাতে কিছু খাবে না যতক্ষণ না, যত ভয় দেখা কোনো কাগজে তুমি সই করবে না। ওই শয়তান জাল উইল তৈরি করে আমার সমস্ত সম্পত্তি গ্রাস করতে চায়, কিন্তু না, মরে গেলেও আমি ওই উইলে সই করবো না। তাহলে মরার জন্য প্রস্তুত থাকিস। দাদা তুমি কি হলো চম্পাকলি, তুমি কি তোমার যৌবনের জাল ফেলে এই পাগলার হৃদয় স্বীকার করতে পারলে না? তবে কি আমাকেই ভাবতে হবে যে বিষ চম্পাকলি একটা পাগলার কাছে হেরে গেছে? হ্যাঁ বস, কিছু কিছু হারের মধ্যে যেহেতু আনন্দ থাকে তা আমার জানা ছিল না। সরি স্যার, আই এম ভেরি সরি। এই নিন আপনার দলিল। এই পাগলার চোখের জলে তোমার কমল হৃদয়ে করুণা জন্মালো। এই কৌশিক লাহিড়ির পাষাণ হৃদয়ে কখনো গলবে না। দাদা শোন কঙ্কর, যেভাবে হোক তোর সম্পত্তি আমার চাই। আজ তোকে আমি শেষবারের মতো বলছি, এই দলিলে সই করে দে। না, আমি আগেও বলেছি আর আজও বলছি, ওই দলিলে আমি সই করবো না, কিচ্ছুতেই করবো না। তোকে ও কথা বলছি দেখে আমি সময় অপচয় করতে চাই না। এবার মরার জন্য প্রস্তুত হয়ে রাখতে। আজকের তো জ্ঞান হারিয়ে ফেলেছে। ইচ্ছে করছে এই অবস্থায় ওকে আমি নো মিস্টার লাইরি, মূর্খের মতো এই কাজ করলে নিজেই ঠকবে। কঙ্কনকে কবজা করতে গেলে তোকে আরো গভীর ভাবে ভাবতে হবে। এই রাজকেন্দ্রের কাছে তোমার কোনোভাবে হারা চলবে না। তোমাকে জিততে হবে মিস্টার লাইরি, তোমাকে জিততে হবে। রমজান, সেলাম বস। পাগলাটাকে তুলে নিয়ে ওর রুমে পৌঁছে দে। ওর জ্ঞান ফিরলে আমাকে সংবাদ দিবি। আজ ওর সঙ্গে আমার বিশেষ বোঝাপড়া আছে। ওকে? ঠিক আছে বস। তবে আমি বলছিলাম কি, এই পাগলাটাকে কখনো রাগের বসে একেবারে খতম করে বসবেন না, তাহলে কিন্তু আপনি নিজেই ঠকে যাবেন। কতগুলো বাস্তব প্রশ্ন আমার মাথায় ঘুরপাক খাচ্ছে। কঙ্কনকে বস করতে এসে চম্পাকলি নিজে হঠাৎ বস হয়ে গেল কেন? এত বিষ ইনজেক্ট করো, কঙ্কনকে পঙ্গু করা গেল না কেন? তবে কি বিষের মধ্যে ভেজাল আছে? ঈশ্বরের সৃষ্ট সে মানুষ
তার মধ্যে যদি ভেজাল থাকে তাহলে বিষের মধ্যে ভেজাল থাকবে না কেন? ও মাই গড, আমি তো আমার নিজের চোখকেই বিশ্বাস করতে পারছি না। তুমি হঠাৎ আমার বাড়িতে ওই মিটমিটে শয়তান ধ্রুবকে তার সঙ্গে প্রতিশোধ নিতে আমার সন্দেহ ওই বকুলের সঙ্গে ওর কোনো গোপন সম্পর্ক আছে, তাই আমি চাই। চাও বলো, আমি তো তোমার চাও পূর্ণ করতে এই কৌশিক লাড়ি তার নিজের জীবন পর্যন্ত দিতে পারে। জানি তো, আর সেই জন্যই তো আমি তোমার প্রথম যৌবনের আগুনে ছাপ দিয়েছিলাম। কিন্তু যেদিন জানতে পারলে যে এই লাহিড়ি ফ্যামিলি যাবতীয় বিত্ত বৈভবের মালিক এই কৌশিক লাড়ি নয়, যাবতীয় স্থাবর সম্পত্তির মালিক আমার সৎ ভাই কঙ্কনি, সেদিন আমার সঙ্গে সম্পর্ক ছেদ করে ওই যুবকে নো নেভার, আমি সেজন্য তোমার সাথে সম্পর্ক শেষ করিনি। তাহলে সম্পর্ক ছেদ করেছিলে কেন? সম্পর্ক শেষ করেছিলাম তোমার চরিত্রহীনতার জন্য। আর এখন যদি ওই ধ্রুব বকুলের সাথে সেই নিয়মিত ব্যভিচার চালিয়ে যায়, হোয়াট ডু টু মি? তুমি আমাকে কি করতে বল? তুমি ওই চাকরানি বকুলকে গাঙ্গলে বাড়ি থেকে তুলে ওকে কিডন্যাপ করবে। বাট ফর দ্য রিটার্ন, বিনিময়ে কৌশিক লাড়ি কি পাবে? তোমার এই স্বপ্নের সুন্দরী বিউটিকে। বিউটি মাই ডার্লিং, নট, ডোন্ট টাচ মি। আগে তুমি আমার কথা রেখে বিউটিকে ওই বাড়ি থেকে কিডন্যাপ করবে, তারপরে কেমন? ইউ আন্ডারস্ট্যান্ড? গুড বাই, গুড বাই। রেহাই, এই ব্যর্থ প্রেমের জ্বালা থেকে আমিও রেহাই চাই। আমিও তো একদিন বিউটিকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলাম। এবার শুধুমাত্র ওই গাঙ্গুলি বাড়ি থেকে বকুলকে যদি না দেয়ালেরও কান আছে, কাজেই শুধু মুখের কথা নয়, কাজের কাজ করে তার ক্ষমতা, যোগ্যতা, ভালোবাসা প্রমাণ করে দেবে এই কৌশিক লাইড়ি।